বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো। আমি তোমাদের স্যার মোহাম্মদ আব্দুল জলিল সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়ের জন্য ক্লাসে উপস্থিত হয়েছি এবং কিছু নির্দেশিকা এবং প্রশ্নোত্তর তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা মনোযোগী হয়ে শুনবে এবং লিখবে। আজকে যে সমস্ত জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং জানা আবশ্যক। সেই বিষয়গুলোর উপরে আমরা পড়ছি সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর আছে সোশিওলজি। অনেক সময় আমরা সোশিওলজি একসাথে লিখি, কিন্তু বাংলাটা লিখি সমাজ এক সাইডে, বাংলা বিজ্ঞান আর এক সাইডে। এই ভুলটা তোমরা কোনো সময় করবে না। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি। এই সোশিওলজি শব্দটি কোন কোন ভাষার শব্দ নিয়ে গড়ে উঠছে বা গঠিত? উত্তর আছে ল্যাটিন ভাষার সোসিয়াস আর গ্রিক ভাষার লোগোস। এই দুয়ে সমন্বয় হয়েছে সোশিওলজি। ল্যাটিন ভাষার সোসিয়াস, যার অর্থ হচ্ছে সমাজ, আর গ্রিক ভাষার শব্দ আছে লোগোস, যার অর্থ হচ্ছে জ্ঞান বা আলোচনা করা। এই দুয়ে মিলিত হয়েছে সমাজবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, সোশিওলজি। যার এই সমাজবিজ্ঞানটা হচ্ছে একটি বিষয়। সামাজিক বিজ্ঞানের নাম শুনেছ, সেই সামাজিক বিজ্ঞানের ভিতরে সমাজবিজ্ঞান বিষয়টা একটা আলাদা একটা সাবজেক্ট বা বিষয়। এই সমাজবিজ্ঞানের নামকরণ করছিল কে? আদি পিতাকে। এখন যদি প্রশ্ন আছে যে সমাজবিজ্ঞানের আদি পিতাকে, ইবনে খালদুন। ইবনে খালদুন আফ্রিকার তিউনিস শহরে জন্মগ্রহণ করেছিলেন। এখানে প্রশ্ন আসতে পারে ইবনে খালদুন কে ছিলেন? তোমরা নিঃসন্দেহে লিখবে ইবনে খালদুন একজন সমাজবিজ্ঞানী ও দার্শনিক ছিলেন। ওনার জন্ম কোথায়, কোন দেশের সমাজবিজ্ঞানী? আফ্রিকার, বললেও হবে আফ্রিকার তিউনিস শহরে জন্মগ্রহণ করেছিলেন। এটা এক সাইড গেল। এবার আছে সমাজবিজ্ঞানের জনককে। একটা বলেছি আদি পিতা বা আদি জনক, আদি প্রতিষ্ঠাতা, সেটা হচ্ছে ইবনে খালদুন। আর সমাজবিজ্ঞানের জনককে? ইবনে খালদুনের পরে এসছে অগাস্ট কোত, ফরাসি দার্শনিক বা সমাজবিজ্ঞানী অগাস্ট কোত। অগাস্ট কোত কোন দেশের সমাজবিজ্ঞানী? ফ্রান্সের বা ফরাসি দেশের। এই সমাজবিজ্ঞানকে পুস্তিকা আকারে কে প্রকাশ করেছিল? ফরাসি দার্শনিক বা সমাজবিজ্ঞানী অগাস্ট কোত। কত সালে সমাজবিজ্ঞান নামকরণ হয়েছিল? 1839 সালে। সবগুলোই কথাই প্রশ্ন, কথাই উত্তর, কথাই সব কিছু তোমরা সহজভাবে জেনে রাখবে। এগুলো জানা তোমাদের উপরে একান্ত ফরজ। সমাজবিজ্ঞানী ইংরেজির নাম কি? সোশিওলজি। সোশিওলজি শব্দটি কে সর্বপ্রথম চয়ন করেছিল বা করেন? ফরাসি দার্শনিক সমাজবিজ্ঞানী অগাস্ট কোত। ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্নের সাথে উত্তর পেয়ে গেলাম। এখন তোমাদের একটা ভিন্ন ভিন্ন জিনিস আলোচনা করছি, যে আমরা জানি পরিবার আর বিবাহ। তাহলে পরিবার গঠনের পূর্ব শর্ত কোনটি? একটা প্রশ্ন। পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ। দেখো, খেয়াল করো, ছেলেমেয়েরা বা আমাদের দেশের যারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ না হয়, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামী স্ত্রী তারা একত্রিতভাবে বসবাস করার পরে তাদের সংসারে একটা দুটো ছেলে মেয়ে হতেও পারে, আবার নাও পারে। এই হচ্ছে পূর্ব শর্ত। বিবাহের ইংরেজি নাম কি? ম্যারেজ, MARRIAG। আর পরিবারের ইংরেজি শব্দ আছে ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। তাহলে পরিবার কাকে বলে আর বিবাহ কাকে বলে? প্রশ্ন। পরিবার হচ্ছে যেখানে পিতামাতা, ভাই বোন নিয়ে আমরা একত্রিত বসবাস করি, সেটা হচ্ছে পরিবার, সহজ কথায়। আর বিবাহ হচ্ছে আইন সিদ্ধ, আইন মাফিক, ধর্মীয় বিধানে, একজন সাক্ষী থাকবে, কাবিননামা থাকবে, তারপর আছে মতামত থাকবে, উপযুক্ত বয়স হবে,
হয়ে যখন একটা উভয়ের সম্মতিতে যখন একটা ছেলে একটা মেয়ে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন লাভ করে, সেটা হচ্ছে বিবাহ। খেয়াল করো যে কথাগুলো সত্য কিনা? সত্য। এই বিবাহটা আছে পরিবার গঠনের পূর্ব শর্ত আছে বিবাহ। বিবাহ না করলে কিন্তু পরিবার গঠন হবে না, একাই কিন্তু পরিবার হয় না। সেখানে স্ত্রী থাকা লাগবে, সন্তান সন্ততি থাকা লাগবে, থাকলে সেটা আছে পরিবার। পরিবার পরিবার এই পরিবারের ভিতরে দেখো বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেই জিনিসগুলো বলছি। পিতৃতান্ত্রিক পরিবার কি? পুরুষ শাসিত সমাজকেই পিতৃতান্ত্রিক বা পিতৃতন্ত্র বা পিতৃপ্রধান পরিবার বলে। আর মাতৃতান্ত্রিক পরিবার কি? নারী শাসিত সমাজকেই মাতৃতান্ত্রিক, মাতৃতন্ত্র বা মাতৃপ্রধান পরিবার বলা হয়। এখানে আছে স্বগোত্র পরিবার, বহিঃগোত্র পরিবার, যৌথ পরিবার, একান্নবর্তী পরিবার, বর্ধিত পরিবার। এখানে প্রশ্ন আসে বর্ধিত পরিবারটা কি? তোমরা সহজভাবে এক কথায় লিখবে, 2-3 পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলা হয়। গ্রামের ভিতরে, শহরের ভিতরে যে নেই তা বলবো না, গ্রামের ভিতরে দেখা যাচ্ছে দাদা, বাপেরা, আমরা এই 3টে পুরুষ কেটে যাচ্ছে, সব একই সাথে বসবাস করে, এটা হচ্ছে বর্ধিত পরিবার। যৌথ পরিবারটা কি? ওই বর্ধিত পরিবারের অনুরূপ, যে যেখানে চাচা থাকবে, চাচার সন্তানেদের থাকবে, যেখানে হচ্ছে পিতামাতা থাকবে, মানে চাচাতো ভাই বোন, আমরা মিলে যে পরিবারটা গড়ে উঠবে সেটা হচ্ছে যৌথ পরিবার। এই যৌথ পরিবার আমাদের দেশে কোথায় লক্ষ্য করা যায়? আমাদের দেশে যৌথ পরিবারটা মানে বিশেষ করে আমরা গ্রামীণ প্রধান সমাজের ভিতর লক্ষ্য করতে পারি। কেন গ্রামীণ প্রধান সমাজের যৌথ পরিবার? এখন গ্রামীণ সমাজ, প্রধান সমাজে যৌথ পরিবার থাকাতে অনেক দিকে সুবিধা আছে, আবার অনেক দিকে অসুবিধা আছে। সুবিধাগুলো ছেলেমেয়ের লেখাপড়ার সহজার্থে, ভরণ পোষণ সহজার্থে, কৃষিকাজ সুবিধার্থে, আয় উপার্জনের সুবিধার্থে, তারপরে হচ্ছে এইসব কাজে নিয়েই যৌথ পরিবার গড়ে ওঠে। একক পরিবার কাকে বলে? একটা পুরুষ একটা নারীকে বিয়ে করবে, বিয়ে করার পরে যখন তারা বৈধভাবে বসবাস করে, সেটা হচ্ছে একক পরিবার। এতে একটা সন্তান থাকতেও পারে, নাও পারে, বৈধ। ঠিক আছে? এটা আছে পরিবারের মাতৃতান্ত্রিক পরিবার, পিতৃতান্ত্রিক পরিবার। পিতৃবাস পরিবার কাকে বলে? মাতৃবাস পরিবার কাকে বলে? মাতৃবাস পরিবার হচ্ছে বিয়ের পরে যখন স্ত্রী তার স্বামীকে নিয়ে স্ত্রীর বাপের ভিটায় বা বাড়িতে বসবাস করে, সেটা হচ্ছে মাতৃবাস পরিবার। আমাদের সমাজে, বাংলাদেশে আছে, কম বেশি লক্ষ্য করা যায় এই মাতৃবাস পরিবারটা। আর মাতৃবংশ পরিবারটা কি? ওই মাতৃবংশ পরিবার হচ্ছে মাতৃবাস পরিবারের ন্যায়। যেমন উদাহরণ সাহায্যে বলি, আমাদের দেশে ঘর জামাই, বিয়ের পরে শ্বশুরের কোনো ছেলে মেয়ে, পুত্র সন্তান না থাকাতে বা আর অন্য মেয়ে না থাকাতে, তখন শ্বশুর জামাইকে নিয়ে শ্বশুরের স্ত্রীর পিতার বাড়িতে বলে, বাবা যতদিন বাঁচবো ততদিন তুমি আমার এখানে থাকবে। এখন শ্বশুরের পরিবার দেখা যাচ্ছে, স্ত্রীর বাপের পরিবার দেখা যাচ্ছে যে বিশ্বাস বংশ বা শেখ বংশ বা সৈয়দ বংশ। এই পরিবারে যখন তার একটা সন্তান, দুটো একটা সন্তান নাদি জন্ম গ্রহণ করবে, তখন নানার অর্থাৎ স্ত্রীর মায়ের বংশকুলে যে টাইটেলটা, অর্থাৎ বংশগত যে পরস্পর বর্তায়, যে সৈয়দ বংশ হয়েছে, সে সৈয়দ বংশ হিসেবে পরিচিত। এটা হচ্ছে বংশ, মাতৃবংশ পরিবার। আর মাতৃবাস পরিবার হচ্ছে স্ত্রী পিতার বাড়িতে বসবাস করতে হবে। আর পিতৃবাস পরিবার হচ্ছে পুরুষ বিয়ে বা বিবাহের পরে তার স্ত্রীকে নিয়ে যখন স্বামীর পিত্রালয়ে বসবাস করে, সেইটা হচ্ছে পিতৃবাস পরিবার। আর পিতৃবংশ পরিবার পিতার বংশ দেখা যাচ্ছে যে বিশ্বাস, যখন স্ত্রীকে বিয়ে করে আমি আমার স্ত্রীকে নিয়ে আমার পিতার বংশের, পিতার বাড়িতে বসবাস করছি, আমার যখন সন্তানাদি আছে তখন তাদের আমার বংশটা আছে বিশ্বাস বংশ, আমার সন্তানাদি সেই বিশ্বাস বংশ হিসেবে পরিচিত লাভ করবে। ঠিক আছে? এবার আসো কিছু কিছু কনসেপ্ট তোমাদেরকে উপস্থাপন করছি, জানাচ্ছি।
1971 সাল ইতিহাসে বিখ্যাত কেন? ছোট্ট একটা প্রশ্ন, এটা জেনে রাখলে জ্ঞানমূলক হোক আর বহু নির্বাচনী হোক প্রশ্ন আসবে। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়েছিল, উত্তর সঠিক আছে। 1969 সাল ইতিহাসে বিখ্যাত কেন? 1969 সাল বিখ্যাত আছে 11 দফা অসহযোগ আন্দোলন, 11 দফা ছাত্র সংগ্রাম পরিষদের এই দফা করেছিল 1969 সাল বিখ্যাত। 1969 সাল বিখ্যাত। 1966 সাল বিখ্যাত কেন? তৎকালীন আমাদের দেশে বর্তমানে বঙ্গবন্ধু যখন উপাধি দেওয়া হয়নি তখন তার নাম ছিল শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমান এই 1966 সালে 6 দফা দাবি উত্থাপন করেন বলে এই 1966 সাল সমাজবিজ্ঞানের আলোক হোক আর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের আলোক হোক আর ইতিহাসের দিক থেকে এটা বিখ্যাত। 1952 সালে আমাদের দেশে পশ্চিম পাকিস্তান আমাদের দেশের যখন তাদের জাতীয় ভাষা উর্দুকে যখন আমাদের দেশের ভাষা জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করলো, তখন আমাদের ছাত্র সংগ্রাম পরিষদে একত্রিত হয়ে তারা আছে বাংলা ভাষাটাকে রূপদান দেওয়ার জন্য এই আন্দোলন করছিল। তাতে আমাদের দেশে রফিক, শফিক, বরকত, জব্বার আরও অনেকে জীবন শহীদ হয়েছিল, যার জন্য 1952 সাল 21শে ফেব্রুয়ারি ইতিহাসে বিখ্যাত। তারপর দেখা যাচ্ছে 1857 সাল কি সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। 1789 সাল কি ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। এই ফরাসি বিপ্লব কোথায় হয়েছিল? ফ্রান্সে বা ফরাসি দেশে। কত সালে? 1789 সালে। এবার শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব 1763 সালে থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ দিক পর্যন্ত ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল শিল্প বিপ্লব।